নমস্কার বন্ধুরা, আমার নাম রুম্পা। আজ আমি যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি আমার জীবনেরই একটি পাতা থেকে নেওয়া। জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যা আমরা চাইলেও কাউকে বলতে পারি না, আবার নিজের ভেতরে চেপে রাখাও কঠিন হয়ে পড়ে। সমাজের চোখে হয়তো এই সম্পর্কের কোনো নাম নেই, হয়তো এটা অন্যায়, কিন্তু অনুভূতির গভীরতা কি আর নিয়ম মানে? গল্পে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার জীবনের পরবর্তী পর্বগুলো আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই মেঘলা দুপুরে। আমার বিয়ের বয়স তখন প্রায় 5 বছর। স্বামী সজীব পেশায় একজন ইঞ্জিনিয়ার, কাজের চাপে ও প্রায়ই ঢাকার বাইরে থাকে। আমাদের সংসারটা বেশ বড়, যৌথ পরিবার না হলেও সজীবের দূর সম্পর্কের এক ভাই, যাকে আমি রাহুল বলে ডাকি, ও আমাদের বাসাতেই থাকে। রাহুল ভার্সিটিতে পড়ে, বয়সে আমার চেয়ে বছর 4 ছোট হবে। শ্যামলা গায়ের রং, লম্বা আর বেশ সুঠাম স্বাস্থ্যের অধিকারীও। সজীবের অনুপস্থিতিতে বাজারের ফর্দ থেকে শুরু করে আমাকে ডাক্তার দেখানো সব দায়িত্বই যেন রাহুলের ওপর। সেদিন ছিল আষাঢ় মাসের এক বৃষ্টি ভেজা দুপুর। সকাল থেকেই আকাশের মুখ ভার। সজীব অফিসের ট্যুরে চট্টগ্রাম গিয়েছে, ফিরবে 2 দিন পর। বাসায় আমি আর রাহুল ছাড়া কেউ নেই। দুপুরের খাওয়া দাওয়ার পর শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছিল। বাইরের ঝমঝম বৃষ্টির শব্দে মনের ভেতর একটা অদ্ভুত একাকিত্ব কাজ করছিল। আমি আমার বেডরুমে শুয়ে মোবাইলে কিছু একটা দেখছিলাম, কিন্তু মন বসছিল না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বৌদি, ঘুমিয়েছ? রাহুলের গলা। আমি ওড়নাটা ঠিক করে নিয়ে বললাম, না রে, আয়, দরজা খোলাই আছে। রাহুল ঘরে ঢুকল। ওর পরনে একটা স্লিভলেস গেঞ্জি আর ট্রাউজার। ভেজা চুল রেখে বুঝলাম হয়তো ছাদে ভিজেছে বা মাত্রই গোসল করে এসেছে। ওর শরীরে একটা হালকা সুগন্ধ আর বৃষ্টির সোঁদা গন্ধ মিলে মিশেছিল। ও আমার খাটের একপাশে দাঁড়িয়ে বলল, বৌদি, খুব বোরিং লাগছে, কারেন্টও নেই, চলো না লুডো খেলি বা কিছু করি। আমি ক্লান্ত চোখে ওর দিকে তাকালাম, বললাম, আজ শরীরটা একদম ভালো লাগছে না রে রাহুল। সকাল থেকেই কোমরে আর পায়ে খুব ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর আসবে। রাহুল চিন্তিত মুখে আমার কাছে এগিয়ে এসে খাটের পাশে বসল। বলো কি, ভাইয়া কো নেই, ডাক্তার ডাকবো? আমি হেসে বললাম, আরে না পাগল, এমন কিছু না, এই বৃষ্টির দিন, তাই হয়তো বাতের ব্যথাটা বেড়েছে, একটু শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবে। রাহুল কিছুক্ষণ আমার পায়ের দিকে তাকিয়ে রইল, তারপর একটু ইতস্তত করে বলল, বৌদি, তুমি যদি কিছু মনে না করো, আমি কি একটু পায়ে হাত বুলিয়ে দেব? মা বলতো আমার হাতের জাদুতে নাকি সব ব্যথা সেরে যায়। প্রথমে আমি একটু চমকে উঠলাম, দেবর পায়ে হাত বুলিয়ে দেবে, এটা কেমন দেখায়? কিন্তু শরীরের ব্যথা আর ওর চোখের ওই নিষ্পাপ চাউনি দেখে আমি আর না করতে পারলাম না। তাছাড়া বাসায় তো আর কেউ নেই, কে দেখবে? মনের কোণে কোথাও একটা সুপ্ত ইচ্ছেও হয়তো উঁকি দিচ্ছিল। আমি বললাম, তোর কষ্ট হবে না? রাহুল মুচকি হেসে বলল, তোমার জন্য এটুকু করব, তাতে কষ্টের কি আছে? ও ধীরে ধীরে আমার পায়ের কাছে বসল। আমি শাড়িটা একটু গুছিয়ে নিলাম, কিন্তু ওড়নাটা অবিন্যস্তই রইল। রাহুল ওর 2 হাতে আমার পায়ের পাতা স্পর্শ করল। ওর হাতের তালু বেশ গরম আর শক্ত। বৃষ্টির ঠান্ডা আমেজে ওর ওই উষ্ণ স্পর্শ আমার শরীরে যেন বিদ্যুতের মতো খেলে গেল। প্রথম কয়েক মিনিট ও খুব সাধারণভাবেই আমার পায়ের পাতায় আর গোড়ালিতে চাপ দিতে লাগল। ওর হাতের চাপে আরাম লাগছিল সত্যি, কিন্তু তার চেয়েও বেশি যেটা অনুভব করছিলাম সেটা হলো এক অদ্ভুত ভালো লাগা। বাইরের বৃষ্টির শব্দ ক্রমশ তীব্র হচ্ছিল, আর ঘরের ভেতর আমাদের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠছিল। ধীরে ধীরে রাহুলের হাত পায়ের পাতা থেকে উপরে উঠতে শুরু করল। ও যখন আমার কাফ মাসেলে পায়ের ডিমে চাপ দিচ্ছিল, আমার অজান্তেই মুখ দিয়ে একটা স্বস্তির শব্দ বেরিয়ে এলো, উফ। রাহুল আমার দিকে তাকাল। ওর চোখে তখন আর সেই চঞ্চলতা নেই, আছে এক অদ্ভুত ঘোর। ও ফিসফিস করে বলল, বেশি লাগছে বৌদি? আমি অস্ফুট স্বরে বললাম, না, ঠিক আছে, ভালো লাগছে। ওর হাতের স্পর্শ এবার আরও গাঢ় হতে লাগল। আমি অনুভব করলাম ওর হাত শুধু ব্যথা কমানোর জন্য নয়, যেন আমার শরীরকে চেনার জন্য স্পর্শ করছে। ও যখন আমার শাড়ির নিচ দিয়ে হাঁটুর একটু উপরে হাত রাখল, আমি শিউরে উঠলাম।
সামাজিকভাবে আমার এখনই ওকে থামিয়ে দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল, রাহুল আর ওপরে না। কিন্তু আমি পারলাম না। কোনো এক অদৃশ্য শক্তি যেন আমার কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে। রাহুল আমার মুখের দিকে তাকিয়েছিল। আমার চোখ তখন আধ বোজা। ও বুঝতে পারছিল আমি ওর স্পর্শ উপভোগ করছি। সাহস পেয়ে ও এবার খাটে উঠে আমার আরও কাছে সরে এলো। আমার হাঁটুর ভাঁজে ওর গরম নিঃশ্বাস পড়ছিল। বৌদি, তোমার শরীরটা অনেক গরম, জ্বর এসেছে মনে হয়। রাহুলের গলাটা কেমন যেন কেঁপে উঠল। আমি ঘোরের মধ্যে বললাম, হয়তো। এই মুহূর্তটা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সজীবের কথা মনে পড়ার কথা ছিল, কিন্তু আমার মস্তিষ্কে তখন শুধু রাহুলের হাতের ওই জাদুকরী স্পর্শ আর ওর শরীরের গন্ধ। ও আস্তে আস্তে আমার শাড়ির কুচিগুলো একটু সরিয়ে দিল। ওর অমসৃণ পৌরুষদীপ্ত হাত যখন আমার উরুর নরম ত্বকে স্পর্শ করল, তখন আমার বুকের ভেতরটা যেন ধক করে উঠল। একটা অজানা উত্তেজনা আমার শিরোদ্বারা বেয়ে নামতে শুরু করল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। রাহুল আমার কোমর ঘেঁষে বসল। ওর একটা হাত তখনও আমার পায়ে, অন্য হাতটা অজান্তেই আমার পেটের কাছে চলে এসেছে। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে তখন কামনার আগুন, কিন্তু তাতে কোনো অশ্লীলতা ছিল না, ছিল এক তীব্র আকুতি। ও ফিসফিস করে বলল, বৌদি, তুমি অনেক সুন্দর, আমি নিজেকে আটকাতে পারছি না। এই কথাটা শোনার পর আমার উচিত ছিল ওকে ধমক দেওয়া, কিন্তু আমি তা না করে উল্টো ওর কাঁধে হাত রাখলাম। এই সামান্য প্রশ্রয়টুকু পেয়ে রাহুল যেন বাঁধনহারা হয়ে গেল। ও ঝুঁকে এলো আমার মুখের কাছে। ওর তপ্ত নিঃশ্বাস আমার ঠোঁটে আর গালে লাগছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাহুল, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমার শরীরের ভাষা বলছিল অন্য কথা। আমি নিজেই ওর মাথাটা আমার বুকের কাছে টেনে নিলাম। বাইরে তখন বাজি পড়ার মতো শব্দে মেঘ ডাকল, আর লোডশেডিংয়ের কারণে ঘরটা আধো অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারে রাহুল আর আমি, দুটি তৃষ্ণার্থ শরীর। ও আলতো করে আমার কপালে চুমু খেল। তারপর ওর ঠোঁট নামতে থাকল আমার চোখের পাতায়, গালে, আর সব শেষে আমার গলার কাছে। আমার শরীর তখন অবশ হয়ে আসছে। ওর শক্ত হাতের বাঁধনে আমি নিজেকে সঁপে দিলাম। ওর হাতের স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছিল। ওর চওড়া বুকে আমি আমার মুখটা লুকালাম। ও আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, আর মাঝে মাঝে গভীর আবেগে আমাকে বুকে চেপে ধরছিল। আমাদের এই সম্পর্কের কোনো নাম নেই। সমাজ এটাকে পাপ বলবে, নোংরা বলবে, কিন্তু সেই মুহূর্তে ওই বন্ধ ঘরের চার দেয়ালের মাঝে বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ এক হয়ে গিয়েছিল। রাহুল যখন আমাকে নিবিড়ভাবে আলিঙ্গন করল, তখন আমি ভুলে গিয়েছিলাম আমি কারোর স্ত্রী, ভুলে গিয়েছিলাম ও আমার দেবর। তখন শুধু মনে হচ্ছিল আমি এক নারী আর ও এক পুরুষ, যে আমাকে এই একাকী দুপুরে এক স্বর্গীয় সুখের সন্ধান দিচ্ছে। ওর ছোঁয়ায় যে মাদকতা ছিল তা আমি আগে কখনো অনুভব করিনি। আমরা একে অপরের মাঝে হারিয়ে গিয়েছিলাম। সময়ের কোনো হিসেব ছিল না। কতক্ষণ আমরা অভাবে ছিলাম জানি না। বিকেলের আলো যখন কমে আসছিল, তখন রাহুল একটু সরে বসল। ওর চোখে তখনও সেই ঘোর, কিন্তু তার সাথে মিশেছিল এক ধরনের অপরাধবোধ আর তৃপ্তির অদ্ভুত মিশ্রণ। ও আমার হাতটা ধরে শুধু বলল, বৌদি, আমি কি খুব বড় অন্যায় করে ফেললাম? আমি ওর এলোমেলো চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, জানি না রাহুল, তবে এই অন্যায় যে সুখ ছিল তা আমি অস্বীকার করতে পারবো না। সেদিন বৃষ্টির শেষে রাহুল নিজের ঘরে চলে গিয়েছিল, কিন্তু সেই দুপুরে ওর হাতের সেই স্পর্শ, সেই নিষিদ্ধ অনুভূতির রেশ আমার শরীরে আর মনে আজও লেগে আছে। সজীব ফিরে আসার পর আমি স্বাভাবিক থাকার চেষ্টা করেছি, কিন্তু রাহুলের সাথে চোখাচোখি হলেই আমাদের দুজনের বুকের ভেতরটা কেমন করে ওঠে। আমরা কেউ কাউকে কিছু বলি না, কিন্তু সেই নীরবতাতেই যেন সব কথা বলা হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের সেই গোপন অধ্যায়। সমাজের চোখে এটা হয়তো ভুল, কিন্তু মানুষের মন কি সবসময় ঠিক ভুলের অঙ্ক কষে চলে? গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের জীবনেও এমন কোনো গোপন অব্যক্ত গল্প থাকে, তবে আমাদের মেল করে জানাতে পারেন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকুন।